টিম স্কেয়ার চার্জার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। নমস্কার, টিম স্কেয়ার চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের নিবেদন একটি হাড় হিম করা ভৌতিক গল্প। লেখক দেবোত্তম দের কলমে ৬ নম্বর কামরা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধারের চরিত্রে আমি অভিক। মুখ্য ভূমিকায় সৌরভ রায়, পারমিতা, দিব্যেন্দু গোস্বামী, বুবাই, পার্থ অরণ্যদেব, বর্ণালী, প্রভাকর এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভৌতিক কাহিনী। লেখক দেবোত্তম দের কলমে ৬ নম্বর কামরা। মানিকপুর থেকে ট্রেনটা ছেড়েই দিচ্ছিল। টিকিট কেটে এসে তড়িঘড়ি ট্রেনে উঠল সুবীর। ঘাম চুইয়ে চুইয়ে পড়েছে সুবীরের কপাল থেকে। বেশ বিরক্তির গলায় এবারে সুবীর বলল, যা ব্যবসা গরম পড়েছে আজ, আর তার মধ্যে এই অন্ধকার বগিটায় ফ্যান চলছে কিনা তাও বুঝতে পারছি না। দরজার পাশ দিয়ে সামনেরই একটা জানালার পাশের সিটে গিয়ে কাঁধ ট্রেনের দেয়ালে ঠেকিয়ে বসেছিল সুবীর। হঠাৎ ওর মনে হলো ও সিটের উপরেই কোনো কিছুর ওপরে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালিয়ে দেখতেই সুবীর দেখল কতগুলো রক্ত পরীক্ষার কাগজ। সম্ভবত হাসপাতালের ডাক্তারবাবুরা চেম্বার থেকে যেমনটা দিয়ে থাকেন। ওগুলোকে পাশে রেখে সুবীর অন্ধকারেই চারিদিকটায় তাকাতে তাকাতে বলল, কেউ বোধহয় ট্রেনের নামবার সময় এই কাগজগুলো ট্রেনে রেখেই চলে গেছে। মোবাইলে চার্জ কম থাকায় টর্চের আলো বন্ধ করে পকেটে ঢুকিয়ে রেখে জানালার দিকে তাকিয়ে রয়েছে সুবীর। এই তাপপ্রবাহের মধ্যে জানালা দিয়ে আসা দমকা বাতাসটা যেন কেমন গুমোট পরিবেশেও শরীর ছুঁয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য। বগিটা প্রায় ফাঁকা, আর কেউ থাকলেও এত রাতে বোধহয় আর কারোর জেগে থাকবারও কথা না। আকাশের মধ্যিখানে চাঁদটা বেশ শোভার আলো ফেলেছে চারিদিকে। তবে অন্ধকারের গাঢ়ত্বটা বিন্দু মাত্র কমেনি। হঠাৎ চলন্ত ট্রেনটার ভেতরে জোরে একটা আওয়াজ হলো। কামরার সামনের আরেকটা দরজা বোধহয় বন্ধ হয়ে গেল। সুবীরের 2 চোখে সবে মাত্র ঘুমটা এসেছিল। এমন সময় হঠাৎ ভেজা চপ্পলের হাঁটবার আওয়াজ শুনতে পেল সুবীর। আওয়াজটা পেতেই একবার অন্ধকারের মধ্যেই কামরার সামনের দিকে তাকালো সে। না, কোথাও তো কোনো আওয়াজ নেই। হঠাৎ কে জানি ওর পাশ থেকে বলল, কাউকে খুঁজছো নাকি বাবা? বেশ কেমন হতভম্ব হয়ে সুবীর বলল, কে? আমি এক বুড়ি, আমার নাম না জানলেও চলবে। তুমি আমার বড্ড উপকার করেছো বাবা। আমি আবার আপনার কি উপকার করলাম? তুমি এখানে এসে না বসলে ট্রেন ছাড়বার পরে হাওয়া লেগে জানলার পাশ থেকে আমার সব কাগজ উড়ে বাইরে যে কোথায় পড়তো, বড্ড মুশকিলে পড়তাম। সুবীরের পাশে কেউ যে বসে আছে তা সুবীর নিজেও বোঝেনি। ভেজা চপ্পলের আওয়াজ কানে এসেছিল শুধু, কিন্তু উনি ঠিক কখন আসলেন তা নিয়ে খানিকটা সংশয় থেকে গেল সুবীরের মনে। কাগজগুলো যে ওর পাশেই রাখা তা উনি বুঝলেন কিভাবে? উনি কি তাহলে এখানে বসেছিলেন? পাশ থেকে সেই অন্ধকারে বসে থাকা বৃদ্ধা সুবীরকে বলল, আমি তো স্টেশনেই ছিলাম, ট্রেনটা প্রায় ছেড়েই দিচ্ছিল। বোঝই তো, বুড়ি মানুষ বাবা, এখন তো আর আগের মতন চলাফেরার শক্তি শরীরে নেই গো। তা তুমি বুঝি রায়হাটিতে নামবে? হ্যাঁ গো ঠাকুমা, তা তুমি এত রাতে কোথায় নামবে? আমি আর আমার নাতি ওই রায়হাটির 2টো স্টেশনের আগে বিলপুরে নামবো। রায়হাটি পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর রাত। এর মধ্যে একটু ঘুমিয়ে না নিলে গতকাল সকালে আবার ইন্টারভিউ দিতে অসুবিধা হবে। চোখ দুটো বুজেই আসছিল। সেই বৃদ্ধাও বোধহয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। রেললাইন দিয়ে ট্রেনটা প্রচণ্ড গতিতে ছুটে চলেছে এক নাগারে। মাঝে 2-1টা প্ল্যাটফর্মে থামছে। সেখানকার বাইরের আলো দরজার সামনেও কিছুটা পড়ছে।
গভীর রাতে এই অন্ধকার কামরায় উঠে বেশ অস্বস্তি লাগছিল সুবীরের। আলো নেই, পাখা নেই, তার উপর আবার মশার ভনভনের শব্দ। তার মাঝে যেন ট্রেনের বাইরের জানালা থেকে হাওয়াটুকু কিছুটা স্বস্তির। কামরার সিটে কাঁধ ঠেকিয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ল সুবীর। হঠাৎ কামরা দিয়ে যেন কোনো বাচ্চার জোরে জোরে কেঁদে কেঁদে ছোটবার আওয়াজ পেল সুবীর। কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। মোবাইলের আলো জ্বালতেই পাশের সিটে সেই বুড়িকে কোথাও দেখতে পেল না সুবীর। হয়তো উনি চলে গেছেন। উনি তো বলেছিলেন আর একটা স্টেশন পরেই নামবেন। সুবীর হয়তো ঘুমের জন্য টের পায়নি। না, আরেকবার বসে থেকে কামরাটার চারিদিকটায় আলো জ্বালিয়ে ভালোভাবে দেখল সুবীর, কিন্তু কাউকে আর দেখতে পেল না। চাকরির পরীক্ষাটার চিন্তায় চিন্তায় বোধহয় সে আজ বড্ড উল্টোপাল্টা ভাবছে। আর এত রাতে কোন বাচ্চাই বা কাঁদবে? আর কামরাটা তো ফাঁকা। রাত 1টা মতো বাজে। ঘুমটা যে কেন বারবার আজ ভেঙে যাচ্ছে তার। বেশ বিরক্তি নিয়ে জানালার দিকে মাথা রেখে বসার জায়গাটায় টান টান হয়ে শুয়ে পড়ল সুবীর। ঠিক তখন হঠাৎ আরেকটা আওয়াজ শুনতে পেল সুবীর সামনে থেকে। সেই বাচ্চার কান্নার শব্দ এবার ওর সামনের সিটের থেকেই আসছে। শুধু একটা শব্দ নয়, সম্মিলিত দুটো শব্দ, সঙ্গে সেই বৃদ্ধার শব্দ। সেই বৃদ্ধা বাচ্চাটিকে বলছে, অসময় এমন বায়না করে নাকি? ঘুমিয়ে পড়ো। সেই বৃদ্ধা কথাগুলো বলে অন্ধকারের মধ্যে একটা কেমন বাঁকা হাসি হাসলেন। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলছে, আমাকে এক্ষুনি এনে দাও ঠাকুমা, এনে দাও, রক্ত এনে দাও। বাচ্চাটির শেষ কথাটুকু শুনে সুবীরের যেন কেমন গায়ের উপর দিয়ে একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। ঘামতে ঘামতে সুবীর আবার সিটের মধ্যে শুয়ে পড়ল। এরপর হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল যেন মুহূর্তের মধ্যে। শুধুই গভীর রাতে ট্রেন ছুটবার এক টানা শব্দ। হঠাৎ হাতের মধ্যে একটা কেমন একটা ব্যথা অনুভব করল সুবীর। পকেট থেকে আবার টর্চের আলো সেদিকে ফেলতেই দেখল ওর হাতের মধ্যে কামড়ের দাগ। দাঁতের দাগ বসে গেছে কারো। চামড়ার মধ্যে হওয়া ক্ষতস্থান থেকে গড়িয়ে গড়িয়ে সেখান থেকে খানিকটা রক্ত জমাট বেঁধে পড়ছে। সামনের সিটে আলো ফেলতেই কোথায় সেই বৃদ্ধা কিংবা তার সেই নাতি? কোথাও তো কেউ বসে নেই। হঠাৎ সামনের সিট থেকে কতগুলো কাগজ যেন ট্রেনের মেঝেতে পড়ে গেল। নিদ্রাহীন দুটো চোখে অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে চারিদিকে টর্চ ঘোরাতে ঘোরাতে একবার সুবীর বলল, কোথায় গেল ওরা? ওই বাচ্চাটা আর বৃদ্ধা ঠাকুমাটা? চারিদিকে একবার ভালোভাবে দেখে মোবাইলে টর্চের আলো নিভিয়ে একবার সেই হাতটা চেপে ধরে সুবীর বলল, এইভাবে আমার হাতটা কি কামড়ালো? এখন এই রক্ত থামাই কি করে? তাহলে কি ওই বাচ্চাটা? না 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 না, তাহা কি করে হয়? কথাগুলো বলে ট্রেনের দেয়ালে মাথা ঠেকিয়ে রেখে অন্ধকারে জানলার দিকে তাকিয়ে বসে থাকে সুবীর। এই অন্ধকার কামরায় বোধহয় না উঠলেই ভালো হতো। যা কিছু হচ্ছে তা বোধহয় সবটাই ওর মনের ভুল। ঘুমানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাই জানালার দিকে তাকাতে তাকাতে আর দমকা হাওয়ায় যদি ঘুমটা খানিকক্ষণের জন্যেও আসে, রেললাইনের বাইরে কখনো ফাঁকা মাঠ কিংবা অন্ধকারের কালচে আশেপাশের ঝোপঝাড় দেখা যাচ্ছে। মাঠঘাট থেকে শেয়াল কুকুরের ডাকার শব্দ চলন্ত ট্রেনের আওয়াজটার মধ্যেও শোনা যাচ্ছে। জানলার বাইরে এসব দেখছে সুবীর। হঠাৎ কানের কাছে সেই বৃদ্ধা এসে গম্ভীর গলায় সুবীরকে বলল, তোমার রক্তের গ্রুপ কি বি নেগেটিভ বাবা? তোতলাতে তোতলাতে সুবীর বলল, কেন 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 বলুন তো? আসলে আমার নাতি তোমার হাত কামড়েছিল তো, তাই বললাম। ওর বড্ড এক বাজে স্বভাব, হাত কামড়ে রক্ত বের করে দিয়ে চেটে চেটে খাওয়া। এই দেখো না, আমারও খেয়েছে। কি বাজে স্বভাব বলো তো এইটুকু বাচ্চার। কথাগুলো বলে সেই বৃদ্ধা যে তাঁর হাতেও বাচ্চাটির কামড়ানোর ক্ষতের দাগ সুবীরকে দেখাচ্ছিল তা অন্ধকারে খানিকটা বুঝেছিল সুবীর।
কিন্তু রক্ত খেকো বাচ্চা, এ আবার কেমন খিদে! ছোট বয়সে অনেক রকম খাবার খাওয়ার বায়না বাচ্চারা ধরে, সুবীরও করেছে ছোটবেলায়। কিন্তু তাই বলে রক্ত খাওয়া বাচ্চা? বাচ্চাটা কোথাও বা চুপ করে আছে কেন? তাহলে কি ও ঘুমিয়ে পড়েছে? হঠাৎ সেই বৃদ্ধা যেন সুবীরের দিকে ঘুরে বসে ওকে আবার বলল, বলো না বাবা, তোমার রক্তের গ্রুপ কি বি নেগেটিভ? না না, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। সুবীরের কথা শুনে সেই বৃদ্ধা বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের স্টেশন তো সামনেই, বিলপুর মনে হয় এসে গেছে। আমরা এমনিতেও নেমে যাব আর একটু পরে। না না ঠাকুমা, আর একটু রক্ত খাবো। হঠাৎ বাচ্চা ছেলেটার এই কথাটা শুনে এক প্রকার চমকে উঠল সুবীর। রক্ত খাবে মানে? বাচ্চাটার এই কেমন খিদে, আর ও কার রক্ত খাবার কথা বলছে? বেশ অনেকক্ষণ চুপ থাকার পর সুবীর ভেবেছিল বাচ্চাটা বোধহয় সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাচ্চাটা জেগে আছে। আবার যেন সুবীরের হাতটা কে জানি কামড়ে ধরল। প্রচণ্ড জোরে একটা চিৎকার করে সুবীর সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, আরে ঠাট্টা হচ্ছে নাকি? আপনার নাতি পাগল নাকি? আমার আমার হাতটা বারবার কামড়াচ্ছে কেন? আর আপনি ওকে কিছু বলছেনও না? সে বৃদ্ধা খানিকটা হেসে বলল, আসলে আমার নাতির শরীরে তো একেবারে রক্ত থাকে না বাবা, তাই তুমি বসো এখানে, আমি ওকে সামলাচ্ছি। তারপর হঠাৎ করে বাচ্চাটাকে খুঁজতে লাগলো সেই বৃদ্ধা। সুবীর একটা বিরক্তি নিয়ে বসার সিটে বসলো, কিন্তু এই বাচ্চাটা অন্ধকারে আবার গেল কোথায়? হঠাৎ কানের কাছে একটা ফিসফিসে আওয়াজ শুনতে পেল সুবীর। হাত সরিয়ে নিলি কেন? দে না, একটু রক্ত খাই। সেই বাচ্চাটা সুবীরের সেই হাতটা আবার ধরতেই যাচ্ছিল। হঠাৎ সুবীর সেখান থেকে উঠে দাঁড়িয়ে এবার তোতলাতে তোতলাতে বলল, এই বাচ্চাটা বারবার রক্ত খাবে কেন বলছে? সেই বৃদ্ধা সুবীরের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, শুধু দুটো পৈশাচিক হাসির শব্দ শুনতে পেল সুবীর। কি হচ্ছে তার সঙ্গে সব? এই বৃদ্ধার তার নাতি আদৌ মানুষ নাকি? অন্ধকারের মধ্যে থেকে যেখানে সেই বৃদ্ধা বসেছিলেন সেখান থেকে দুটো লাল টকটকে চোখে যেন চেয়ে আছে সুবীরের দিকে, আর তার পাশেই আরও দুটো চোখও সেভাবেই হিংস্র দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। সেই কালচে অবয়বের মধ্য থেকে একটা ফ্যাসফ্যাসে গলায় সেই অবয়বটা বলল, কিরে, আমার নাতি একটু রক্ত খেতে চাইলো, দে না ওকে, একটু রক্ত দে না। সুবীর দৌড়ে সামনের দিক দিয়ে সেই দরজাটার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কে জানি ওর দুটো পা জাপটে ধরল। নাও না, একটু রক্ত খাই। আমার রক্ত খেতে খুব ভালো লাগে। আমার শরীরে তো রক্ত থাকে না, দাও না। পেছন থেকে তীক্ষ্ণ চাহনিতে সেই আরেকটা অবয়ব আস্তে আস্তে এগিয়ে আসলো সুবীরের দিকে। সুবীর কি করবে বুঝতে পারছে না। এরা কারা? সুবীরের একবার মনে হলো চলন্ত ট্রেন থেকে কি সে ঝাঁপ মারবে, কিন্তু তাতে কি সে বাঁচবে? সেই মস্ত কালচে অবয়বটা আস্তে আস্তে সুবীরের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওকে একটু রক্ত খেতে দে রে। অন্ধকারের মধ্যে আবার যেন কামড় দিয়ে ধরল সুবীরের হাতটা। ফ্যাসফ্যাসে গলায় এবারে বলল, ঠাকুমা, এর হাতে আর রক্ত নেই, গলার দিকটায় খাই। খা বম্বল খা, ভালো করে রক্ত চেটে পুটে খা। কথাটা বলে সেই সম্মিলিত দুটো অবয়ব কেমন ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। এবার গায়ের সমস্ত শক্তিটুকু দিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করল সুবীর, কিন্তু পারল না। আস্তে আস্তে সেই অবয়বটা পা বেয়ে সুবীরের গলার কাছের দিকটা থেকে কামড়ে খাবল দিয়ে খানিকটা মাংস তুলে নিল। চলন্ত ট্রেনের মধ্যে থেকে একটা প্রচণ্ড জোরে আর্তনাদের শব্দ শোনা গেল, সঙ্গে একটা বৃদ্ধার হাসির শব্দ।
ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে সে বলছে, খা ভম্বল খা, চিতি ফুটে রক্ত খা। পরের দিন সকাল হতেই বেশ কয়েকজন ট্রেন থেকে জিনিসপত্র নামানোর জন্য কামরার সামনে দাঁড়াতেই একজন কুলি 6 নম্বর কামরার ভেতরে জানালার ভেতর দিয়ে মেঝেতে রক্তশূন্য একটা ছেলের লাশ পড়ে থাকতে দেখে। গলার জায়গাটা লাশটার যেন কেউ কামড়ে মাংস তুলে নিয়েছে। দারোগাবাবু এসেছেন। লাশটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, যেন কেউ ছেলেটার লাশটা থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। ছেলেটার দেহটা কয়েকজন মিলে সরিয়ে নিতেই নিচ থেকে একটা ভাঁজ করা খবরের কাগজ পাওয়া গেল। দারোগাবাবু সেই ভাঁজ হওয়া খবরের কাগজটার দিকে তাকাতেই দেখলেন একটা বিজ্ঞাপন। খবরের কাগজটা 2011 সালের। সেখানে বড় বড় অক্ষরে লেখা, রক্ত চাই, বি নেগেটিভ গ্রুপের জন্য রক্ত চাই। বাচ্চাটির নাম ভম্বল মণ্ডল। নিচে যোগাযোগ নম্বরও লেখা ছিল কাগজটায়। ট্রেন থেকে ছেলেটার পাওয়া ব্যাগ জিনিসপত্র নিয়ে ট্রেন থেকে নামিয়ে ট্রেন চালানো আবার স্বাভাবিক হলো সকাল 8টা থেকে। তবে 6 নম্বর কামরার এই ঘটনা শুনে আর কোনো যাত্রী আতঙ্কে রাতে ট্রেনে উঠবে না বলেই মনস্থির করে। বিকেলে রায়হাটি থেকে ট্রেনটা আবার মানিকপুরে ফিরে আসতেই যাত্রীদের মধ্যে একটা শোরগোল আর একটা আতঙ্কের ছাপ দেখা গেল অপেক্ষারত যাত্রীদের মধ্যে। ছেলেটার দেহটায় নাকি এক ফোঁটাও রক্ত ছিল না, আর গলার জায়গাটায় খাবল দিয়ে মাংস ছিল না। কিন্তু এভাবে কে মারল ছেলেটাকে কিছুই বুঝতে পারে না কেউ। দেখতে দেখতে দিনের আলো নিভে এসে গভীর রাত ঘনিয়েছে চারিদিকটায়। কিছুক্ষণ পরেই মানিকপুর থেকে রায়হাটির জন্য ইলোরা এক্সপ্রেসটা ছাড়বে। টিকিট কাউন্টারে বেশ লম্বা ভিড়। সামনেই ট্রেনটা দাঁড়িয়ে, যদিও ট্রেনটা ছাড়তে এখনও কিছুক্ষণ বাকি। 5 নম্বর কামরাতেও একেবারে মাছি ঢুকবার মতো জায়গাটুকুও নেই। তাই বাধ্য হয়ে শেষমেশ লোকটা কাঁধে লোহার বাক্সটাকে নিয়ে 6 নম্বর কামরায় ঢুকতেই যাচ্ছিল, হঠাৎ সামনের কামরা থেকে একটা লোক ওকে বলল, ওই কামরায় যাবেন না, ওর পাশেরটায় যান। এই 6 নম্বর কামরায় উঠবেন না দাদা। গতকাল রাতে একটা ছেলের বডি পাওয়া গেছে, যাবেন না, পরেরগুলোই যান। লোকটা কেমন রেগে গিয়ে সামনের কামরার দিকে তাকিয়ে বলল, এই যে শুনুন, কেন আমার ব্যবসাটা লাটে তুলছেন বলুন তো দাদা? আপনাদের কামরায় যা ভিড়, এমনিতে ঢোকবার কোনো উপায় নেই। আমি যদি পাশের কামরায় দুটো ঝালমুড়ি বিক্রি করে দুটো খদ্দের পাই, আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে শুনি? হ্যাঁ, ভূত আমার ভূত পেতনি আমার ঝি রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি শোনেনি ছোটবেলায়? যত সব, আমি তো এই কামরাতে উঠবো। ছাড়। ট্রেনের হুইসেল দিতেই লোকটা ট্রেনের কামরায় উঠে পড়ল। কামরাটা পুরো অন্ধকার। আগের কামরাটায় তাও আলো ছিল। সেই আলোতেই তো লোকটা দেখেছিল ভিড়ে ঠিক ঠিক করছিল কামরাটা, না বসবার না দাঁড়াবার জায়গা। কামরাটার ভেতর দিয়ে এগিয়ে গেল লোকটা। ভেতরে ঢুকেই একটা বিরক্তির সঙ্গে লোকটা বলল, ও বাবা, দেখ এই কামরাতে দেখি আমার আলো নেই, এমন ঘুটঘুটে অন্ধকার, তার উপর কেউ যদি না থাকে তাহলে থাকবে। এই গরমে এমনিতে ওই কামরায় ঢুকতে পারতাম না। কথাগুলো বলে লোকটা খানিকটা এগিয়ে গিয়ে বসলো একটা জানালার সামনে। পাশে রাখলো ঝালমুড়ি বোঝাই লোহার বাক্সটা। ট্রেনটা ছেড়ে দিয়েছে। বাইরের জানলা থেকে একটা হাওয়া এসে লাগলো লোকটার গায়ে। লোকটা হাই তুলতে তুলতে বলল, সারা রাত তো চোল হয়ে একটু ঘুমিয়ে নি। উফ। এই ভেবে সামনের সিটের পা টান টান করে আধাভাবে বসে পাশের বসার জায়গাটায় হাত রাখতেই লোকটার হাতে কতগুলো কাগজ ঠেকল, বেশ কয়েকটা কাগজ। লোকটা সেগুলো হাতে নিয়ে বলল, ও বাবা, এগুলো আবার কিসের কাগজ? কেউ কি রেখে গেছে? চারিদিকে এতটাই অন্ধকার, বুঝতেও পারছি কেউ বোধহয় ভুল করে রেখে গেছে। ঠোঙা বানানো যাবে ঝালমুড়ির জন্য। লোকটা ঠোঙা বানাবার জন্য ওই কাগজগুলো ছিঁড়তেই যাচ্ছিল, কিন্তু যদি কোনো দরকারি গুরুত্বপূর্ণ কাগজ হয় কারোর, এই ভেবে সে কাগজগুলো আর ছিঁড়ল না। ওগুলো ওভাবে রেখে বাইরের দিকে তাকিয়ে
রাতের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলো লোকটা। দিনের আলোয় এই পথে যেতে যা লাগে সবুজ, কিন্তু এখন এই অন্ধকার রাতে তা কালো রঙের কোন আস্তরণ দিয়ে যেন ঢাকা। লোকটার এই জানলার বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন তার শৈশবের কথা মনে পড়ে আজ। লোকটার নাম হরেন, হরেন দাস। ট্রেনে হকারি শুরু করেছে কয়েক বছর আগেই। এই মানিকপুর স্টেশন চত্বরেই সকাল থেকে ট্রেনের যাওয়া আসা, আর মাঝে মধ্যে ট্রেন থামলে কাছাকাছির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই ট্রেনে উঠে ঝালমুড়ি বিক্রি করা। বাবার কাছ থেকেই এই ঝালমুড়ির ব্যবসা ধরা হরেনের। ছোটবেলায় হরেনের বাবা হরেনকে নিয়ে আসতো প্রায় এই মানিকপুর স্টেশনে। কখনো মুষলধারে বাজ পড়ে বৃষ্টি হলে ট্রেন থেকে খুব কম লোকে নামতো। থামা ট্রেনের বাইরে থেকে কোনো যাত্রী হাত নেড়ে ডাকলে হরেনও বাবার সঙ্গে ছুটত ট্রেনের জানলার সামনে। কেউ কেউ হকারির ছেলেকে কোলেও নিত, জড়িয়েও ধরত, কিংবা কখনো কোনো মহিলা যাত্রী হরেনের কতবার গালও টিপে দিয়ে বলতো, বাচ্চাটা কি মিষ্টি দেখতে। তারপর হরেনও লজ্জায় পড়ে একগাল হাসি দিত, আর এরপরেই ট্রেন ছেড়ে দিত। হরেন ছোটবেলায় রোজ অপেক্ষা করত যাদের সঙ্গে ওর দেখা হতো তারা আবার কবে আসবে, আবার কবে এসে আদর করবে, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। একবার হরেন ওর বাবাকে প্রশ্ন করেছিল, আচ্ছা বাবা, ওরা ট্রেনে করে আর ফিরে আসে না কেন? ওদের আমার খুব ভালো লাগে। ওই আন্টিটা কিংবা ওই কাকুটা, ওরা সবাইকে আমাকে ভুলে গেছে বাবা। হরেনের বাবা মৃদু হেসে ওকে বলেছিলেন, ধুর, এই তা হয় নাকি? আগে বড় হ, তারপর সব বুঝবি। হরেন কাঁদো কাঁদো হয়ে বাবাকে জাপটে ধরে বলেছিল, মোটেও না বাবা, আমি বড় হব না। ওরা আমাকে ভুলে গেল, আমি কাউকে ভুলবো না বাবা, কাউকে না। হরেনের বাবার বলা সেই কথাটা যেন বড় মনে পড়ছে আজ। আগে বড় হ, তারপর বুঝবি। বাবার সঙ্গে একবার ছোটবেলায় ট্রেনেও চড়েছিল হরেন। কেমন সব কিছু যেন ছুটছিল, আর ওর মধ্যে থেকেই কখনো মাঠে গরু ছাগল, কিংবা খাল বিল পুকুর, ছোট নদী, সাঁকো, আরও কত কিছু। কিন্তু আজ এই 40 বছরের লোকটার বাবা নেই, প্রায় অনেক বছর হলো। মা রয়েছে, আর একটা বোনও রয়েছে। এই মানিকপুরের স্টেশনের আশেপাশে ওরা থাকে। বোনটাকে বিয়ে দেওয়ার জন্য নিজেরও আর বিয়ে করা হয়নি লোকটার। এখন আর আগের মতো এই ট্রেনের জানলায় বসে বাইরেটা দেখার সুযোগ হয় না হরেনের। বসার সিটের মাঝখান দিয়ে ঝালমুড়ি ঝালমুড়ি নেবে বলে গলা ফাটানো চিৎকার করেও কেউ জল এনে দেয় না ওর সামনে। বড় হয়ে গেলে তো শুধু দায়িত্ব বাড়ে, চেহারা ভারী লাগে, কিন্তু মন সেই শৈশবে ফিরে যেতে চায়। এই ট্রেনে চলতে ফিরতে রোজ লোকগুলোর সঙ্গে যেন তার শুধু পেটের টান, তাও 10 টাকার ঝালমুড়ির সঙ্গে। ভাগ্যিস বাবা বেঁচে থাকতে থাকতে এই ছোট্ট ব্যবসাটা ধরিয়ে দিয়েছিল। যদিও ঠিকমতো সংসার চলে না, তবে কয়েকটা নোট আসে। আর কোনোদিন টাকা না হলে মুখ ভার করে হরেন বসে থাকে প্ল্যাটফর্মের কোনো পাশে, কখনো এই রেল লাইনে পরের ট্রেন আসবার জন্য। এসব ভাবতে ভাবতেই লোকটা যে কখন ঘুমিয়ে পড়ে তা সে নিজেও টের পায় না। হঠাৎ ঝালমুড়ির বাক্সটা থেকে কিছু একটা যেন জোরে শব্দ করে মেঝেতে পড়ে গেল। হরেনের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙা চোখে অন্ধকারের মধ্যে চারিদিকটায় তাকিয়ে এসে বলল, কে? কোনো উত্তর পেল না হরেন। আরও একবার চিৎকার করে বলল, কেউ কি আছো? না, কেউ বোধহয় নেই। তাহলে শব্দটা কিসের হলো? ঝালমুড়ির বাক্সটা খানিকটা আরও নিজের কাছে ঘেঁষটে নিয়ে আসলো হরেন। হঠাৎ পাশ থেকে কে যেন বলল, ওই বাক্সটা এখানে না আনলেই হতো না বাবা। আমার নাতি এই আপনার সামনের সিটেই তো শুয়ে আছে। গলার আওয়াজ শুনে একটা বয়স্ক মহিলার আওয়াজ বলেই মনে হলো হরেনের। তবে এই অন্ধকার কামরা থেকে ট্রেন ছাড়বার এতক্ষণ পরে আকস্মিক কারোর গলার আওয়াজ শুনে যেন হরেন বেশ চমকে উঠেই বলল,
আপনি কখন এলেন এখানে? এতক্ষণ তো ট্রেনে চলতে চলতে এই আলো আঁধারিতে আপনাকে এখানে দেখলাম না। যা ঘুটঘুটে অন্ধকার, আর কে দেখবে আমাকে বলো? আমি আর আমার নাতি এইখানেই বসেছিলাম। এই ট্রেনে উঠে বসে এমন ঘুম লেগে গেল চোখে, আর তুমি কখন এসে বসলে বাবা তাও ঠাউর করতে পারিনি। একটা কথা জিজ্ঞেস করবো বাবা, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলুন না। আমার সঙ্গে কয়েকটা কাগজ ছিল, এই অন্ধকারে বসে কোথায় যে রাখলাম। তুমি কি এখানে বসে কোনো কাগজ দেখেছিলে? হ্যাঁ, আমি যেখানে বসেছিলাম সেখানে কয়েকটা কাগজ ছিল, ওগুলোই বোধহয় আপনি খুঁজছেন। কোথায় কোথায়? ওই কাগজগুলো আমাকে দেবে বাবা? হরেন ওর পাশ থেকে কাগজগুলো অন্ধকারের মধ্যেই সামনের সিটের দিকে এগিয়ে দিল। অন্ধকারের মধ্যে থেকে সেই বৃদ্ধা হরেনকে বলল, বড্ড উপকার করলে বাবা। আসলে এগুলো আমার নাতির রক্ত পরীক্ষার রিপোর্ট। এগুলো হারিয়ে গেলে খুব মুশকিল হতো। রায়হাটি আসার 2টো স্টেশনের আগেই বিলপুরে নামবো। এই কাগজগুলো না পেলে অন্ধকারে বড্ড অসুবিধা হতো খুঁজতে, হয়তো খুঁজেই পেতাম না। আরেকটা কথা বলবো বাবা, কিছু যদি মনে না করো? কি গো ঠাকমা? তোমার রক্তের গ্রুপটা কি? হরেন অন্ধকারের মধ্যে খানিকটা হেসে বলল, আরে ঠাকুমা, এতে আবার কিছু মনে করবো কেন? তবে উত্তরটা আমার নিজের জানা নেই গো। সেই কোন যুগে একবার পরীক্ষা করাইছিলাম, একবার আমাকেও পরীক্ষা করতে হবে, বুঝলে ঠাকুমা? সেই বৃদ্ধা হরেনকে আবার বলল, আচ্ছা আচ্ছা বুঝলাম। তা বাবা তুমি কি করো? না মানে সঙ্গে এত বড় বাক্সটা কিসের? আসলে ঠাকুমা আমি ঝালমুড়ি বিক্রি করি, এটাতে ওটারই সরঞ্জাম আছে আর কি। ও আচ্ছা, আসলে আমার নাতি বম্বল ঘুমিয়ে পড়েছে, তো তা না হলে তোমার থেকে একটু ঝালমুড়ি কিনে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বসার জায়গাটা থেকে উঠে দাঁড়ালো হরেন। লোহার বাক্সটা মেঝেতে ঘ্যাঁস টানার আওয়াজ পেতেই সেই বৃদ্ধা বলল, কোথায় যাচ্ছ বাবা? নামবে নাকি? ট্রেন তো থামেনি। হ্যাঁ গো ঠাকুমা, ট্রেনটা এখন না হলেও কিছুক্ষণের মতো তো থামবে। সেই বৃদ্ধা আর কোনো সাড়া দিলেন না। অন্ধকারের মধ্যে হঠাৎ হরেন লোহার বাক্সটা সামনে আনতে গিয়ে হরেনের হাতের মধ্যে কে জানি জোরে খামচি দিল। কিছুই বুঝল না হরেন। খামচি টামচি বোধহয় নয়, আর এত রাতে আর খামচি কেই বা দেবে? আর তাছাড়া খামচি তো বাচ্চারা দেয়। হয়তো লোহার বাক্সটার কিনারের ধারগুলোতে হাতটা লেগে ওরকমভাবে হাতটা কেটে গেল। বাক্সটা মেঝেতে ঘেঁষটে ঘেঁষটে সামনে নিয়ে কামরার গেটের সামনে ট্রেন থামবার জন্য যাচ্ছিল হরেন। একবার সেই বৃদ্ধার দিকে তাকিয়ে হরেন বলল, আসলাম গো ঠাকুমা। বৃদ্ধা কোনো উত্তর দিল না। বোধহয় উনি ঘুমিয়ে পড়েছেন। আর এমনিতেও রাত তো আর কম হলো না। আজকের দিনে কটা ঝালমুড়ি বিক্রি করে যাও বৌনি হলো, রাতে বাকি কামরাগুলোয় ঘুরে আরও কয়েকটা ঝালমুড়ি বিক্রি করতেই হবে। কিন্তু অনেক রাত হয়েছে, প্রায় সব কামরাতেই তো লোকে ঘুমিয়ে পড়েছে। তাই ট্রেনের দরজাটা খুলে সামনে লোহার বাক্সটা নিয়ে অন্ধকারে বাইরের দিকে তাকিয়ে থাকলো হরেন। যেন আলকাতরায় ছেয়ে রয়েছে প্রকৃতি কালচে রঙের। হঠাৎ প্যান্টটায় টান পড়ল হরেনের। মনে হলো কেউ যেন ওর প্যান্টটা ধরে টানছে। একবার সেদিকে তাকাতেই অন্ধকার থেকে কে জানি বলল, আমি খাবো, তুমি যেও না চলে। একটা বাচ্চা ছেলে যেন বারবার হরেনকে অন্ধকারের মধ্যেই এক কথা বলতে থাকে। হরেন বিরক্ত হয় না, কিন্তু এত রাতে এই অন্ধকার কামরা তো একেবারে ফাঁকা। তাহলে কি সেই বাচ্চাটা যার কথা ওই বয়স্ক বুড়ি তখন বলেছিল সে এখনো জেগে আছে? হরেন বাচ্চাটাকে বলল, তা তুমি কি খাবে বাবা? ঝালমুড়ি? এত রাতে কেউ ঝালমুড়ি খায় নাকি? আমি তো রক্ত খাবো, তোমার রক্ত। দাও না খাই।
কথাগুলো বলে বাচ্চাটা একটা পৈশাচিক হাসি হেসে উঠল। কোনো বাচ্চা কি কখনো এমন আবদার করতে পারে? সে বাচ্চারা নানা আবদার করে, কিন্তু রক্ত খাবার আবদার তা কেমন? বাচ্চাটার কথার কিছুই যেন হরেন বুঝল না। ভয়ে একবার শুধু চোখ বুজে নিল সে। তারপর চোখ খুলতে হঠাৎ একটা ছেলের আওয়াজ শুনতে পেল হরেন। আরে দাদা, একটা ঝালমুড়ি দিন তাড়াতাড়ি, আমি এক্ষুনি ট্রেন থেকে নামবো। হরেন অন্ধকারের মধ্যেও ঠোঙা বানিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল ছেলেটাকে। স্টেশনে ট্রেনটা থামল। ছেলেটা পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে হরেনের হাতে ধরিয়ে দিতেই হরেন কাদের জানি হাসির আওয়াজ শুনতে পেল পেছন থেকে। সঙ্গে তারা যেন ফিসফিস করে কিছু আরো বলছে। কি ভেবেছিস আমাদের হাত থেকে বেঁচে যাবি? তোকে কেউ বাঁচাতে পারবে না, তুইও মরবি। কথাগুলো শুনতে না পেলেও পেছন থেকে হাসির শব্দ শুনতে পাচ্ছে হরেন। কি হচ্ছে তার সঙ্গে আছে সব? সেই বাচ্চাটা কোথায় গেল? আর এই ছেলেটা কোথা থেকে এলো? আর পেছন থেকে কারা হাসছে? তাহলে কি সবটাই হরেনের মনের ভুল? হঠাৎ ছেলেটা বলল, আরে দাদা, পেছনে তাকাচ্ছেন কেন? আমি নামবো তো, ট্রেন আবার ছেড়ে দেবে, আপনি কি নামবেন? হ্যাঁ দাদা, দাঁড়ান, আমি নামছি। হরেন ঝালমুড়ির বাক্সটা কাঁধে নিয়ে 7 নম্বর কামরায় উঠতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ 6 নম্বর কামরার দরজাটা কেমন জোরে একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। একবার সন্দেহের চোখে সেদিকে তাকিয়ে হরেন বলল, ছেলেটা কি ট্রেন থেকে নামলো? কি জানি, দরজাটাও এমনভাবে বন্ধ হয়ে গেল, হাওয়া বাতাস ছাড়া। বাবা! স্টেশনের একটা অন্ধকার প্রান্তে এসে দাঁড়িয়েছিল ট্রেনটা। এবারে সেই ট্রেনটা হুইসেল দিয়ে আবার ছেড়ে দিল। হরেন কিছুই বুঝল না। যা সে দেখল তা সত্যি না মিথ্যে। কামরাটার আলোতে দেখা যাচ্ছে প্রায় সিটেই লোকে বসে আছে। দরজাটা আটকে দিয়ে মাঝখানের সিটটায় বসে ঝালমুড়ির বাক্সটায় মাথা হেলান দিয়ে হরেন সেখানেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। ট্রেনটা ভোর রাতে এসে থামল রায়হাটিতে। ঘরের এক কোণে বসে ছবি আঁকছে ছোট্ট মাম্পি। হঠাৎ পেছন থেকে অলোক ওকে কোনো শব্দ না করে জাপটে ধরতেই ও প্রায় ভয় পেয়ে কেঁদে দেয়। পাশের ঘর থেকে অর্পিতা ছুটে আসতেই মাম্পি ওকে গিয়ে ধরল। ও মা, দেখো না, বাবা আবার আমাকে ওভাবে ভয় দেখাচ্ছে। এই দুষ্টু, মিথ্যে কথা বলবি না। তোকে কোথায় ভয় দেখালাম রে? মায়ের কাছে আমার নামে নালিশ করছিস যে বড়। তুমি তো আর কিছু বলো না, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে ওরকম করে ভয় দেখালে ওর ভয় লাগবে না বুঝি? আচ্ছা বাবা, ভুল হয়েছে। এই যে তোমরা মা মেয়ে দুজনেই দেখো দেখো, হ্যাঁ তোমাদের সামনে কান মুলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই অর্পিতা, ওকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। আর কখনো ওকে ওভাবে ভয় দেখাবো না। ঠিক আছে। মাম্পি ওর বাবাকে জড়িয়ে ধরল। অর্পিতা বিছানার দিকে তাকিয়ে বলল, দেখি তো আমার মেয়েটা কি আঁকছিল। ড্রয়িং খাতাটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ হাতের মধ্যে ধরে দেখতে থাকে অর্পিতা। অলোক সেই খাতাটা একবার হাতে নিয়ে ধরে অর্পিতার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না অর্পিতা, সব ঠিক হয়ে যাবে। মাম্পি, মা আমার, তুমি এটা কি এঁকেছো খাতায়? রক্ত, লাল রক্ত। বাহ, খুব সুন্দর হয়েছে মা। অর্পিতা আর অলোকের 10 বছরের ছোট্ট মেয়ে মাম্পি, কিন্তু জন্মের পর থেকেই ওকে বাঁচানোর জন্য প্রায় মাম্পির এই বয়স আসা অবধি এক প্রকার যেন লড়াই করতে হয়েছে অলোক আর অর্পিতাকে। মাম্পির ছোট থেকেই রক্তাল্পতা। ওকে বাঁচানোর জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। তাই প্রায় মাসের শেষে এক প্রকার যুদ্ধ করতে হয় ওদেরকে। অলোকের মোবাইলটায় কল ঢুকতেই ও মোবাইল নিয়ে বাইরে কথা বলতে চলে গেল। ঘরে ঢুকেই অর্পিতাকে ডেকে অলোক বলল, ম্যাডাম, একটা গুড নিউজ আছে। কি আবার? গেস করুন, তা না হলে আমার ছোট্ট ম্যাডাম না হয় গেস করুক। কি
হয়েছে বাবা? কিসের গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে এটাই, আমরা আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি, আমাদের পুরনো বাড়ি রায়হাটিতে। ইয়ে! বাবা, তোমার অফিস থেকে ছুটি দিল তাহলে? হ্যাঁ দিল তো, সেই জন্যই তো। এই ব্যাগপত্র গুছিয়ে নাও অর্পিতা, আমি ফোন করে জেঠুকে জানিয়ে দিয়েছি যে আমরা আজ আসছি। আমি বরং একবার টিকিটের ব্যাপারটা দেখি। বিকেলে শহরের একটা ট্রেন ধরে রাতে মানিকপুর থেকে রায়হাটি যাবার জন্য ইলোরা এক্সপ্রেসের একমাত্র রাতের লোকাল ট্রেনটার টিকিট কেটে ওরা বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মেই বসে আছে। মাম্পির মুখে যেন অনাবিল আনন্দ ধরা দিয়েছে আজ, আর হবে নাই বা কেন। কয়েক বছর মাম্পির রক্ত নিয়ে ছোটাছুটির জন্য আর তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর অলোকেরও অফিসের কাজের চাপ প্রচণ্ড বেড়ে যাওয়ায় আর ওদের ঘুরতে যাওয়া হয়নি কোথাও। কয়েকবার মাইকে ঘোষণা করলো মানিকপুর থেকে রায়হাটির ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। অলোক ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে ওদের সঙ্গে এগোতে থাকে। লোকাল ট্রেন আর সঙ্গে এই রায়হাটি যাবার একটা ট্রেন হওয়ায় প্রায় কামরাগুলোতেই বীভৎস ভিড়। অবশেষে 6 নম্বর কামরাটায় বন্ধ দরজাটা খুলে ওরা ভেতরে ঢুকল। কামরাটা অন্ধকারে ভর্তি, সামনের দিকের দরজাটাও বোধহয় আটকানো। অর্পিতা অলোককে বলল, এই অলোক, এই কামরাটা এত অন্ধকার কেন বলো তো? কি জানি, তবে বেশ ভিড় কম আছে, এখানেই কোথাও বসে পড়ি। আর যা গরম পড়েছে, আর দেখলেই তো কামরাগুলোয় যা ভিড়, পেছনের কামরাগুলোতেও লোকে যেভাবে ঠেসে ঠুসে উঠছে, উফ বাবা। মোবাইলের আলোটা জ্বালিয়ে সামনের একটা সিটে গিয়ে ওরা বসল। মাম্পি জানলার একপাশে মুখ রেখে বাইরেটা দেখছে। অন্ধকারের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। অর্পিতা বলল, এই, আমরা কি ভোর রাতে পৌঁছবো? হ্যাঁ, কেন বলো তো? না, কিছু না। কামরাটা কেমন যেন, চারিদিকটা এতটাই গাঢ় অন্ধকার, আর কেউ কোথাও নেইও। কি অদ্ভুত না? হ্যাঁ তা ঠিক, তবে ট্রেন ছেড়ে দিয়েছে, জানালা থেকে হাওয়া আসবে, ব্যাস দেখতে দেখতে সময়টাও কেটে যাবে। মাম্পি মনে হয় ঘুমিয়ে পড়েছে। ট্রেনটা চলছিল। হঠাৎ অর্পিতার মনে হলো ওর পাশে এসে কেউ বসলো। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। একবার তবু অলোককে বলল, অলোক, তুমি কি আমার পাশে এসে বসলে? হঠাৎ একটা নারী কণ্ঠের আওয়াজ পেল অর্পিতা। না না, ওই তো তোমার স্বামী ওই দিকে ঘুমোচ্ছে। আমি এখানেই বসেছিলাম, একটু বাথরুমে গেছিলাম তো, তাই তোমরা দেখতে পাওনি। ও আচ্ছা। তোমরা যাবে কোথায় মা? গলার আওয়াজটা শুনে অর্পিতার মনে হলো কোনো বৃদ্ধার গলার স্বর। কিন্তু ওরা ট্রেন ছাড়া থেকে এতক্ষণ এই ট্রেনে ছিল, তবু তো কাউকে দেখেনি। তাহলে এই বৃদ্ধা, উনি হয়তো সত্যি সত্যি বাথরুমে গিয়েছিলেন। অর্পিতা অন্যমনস্ক ছিল। সেই বৃদ্ধা আবার ওকে প্রশ্ন করলো, কোথায় যাবে মা? বললি না তো। রায়হাটি। আচ্ছা, আমরা রায়হাটির 2টো স্টেশনের পরে বীরপুরে নামবো। আপনার সঙ্গে কি আরো কেউ আছে? হ্যাঁ, আমার নাতি ভোম্বল। আমি ওকে নিয়েই তো শহরে গেছিলাম আজ ওকে ডাক্তার দেখাতে। ওর রক্তের সমস্যা কি না। রক্তের সমস্যা মানে? ওই শরীরে রক্ত থাকে না। ও, রক্তাল্পতা, মানে অ্যানিমিয়ার কথা বলছেন? হ্যাঁ গো মা। আমার মেয়েরও তো সেই একই রক্তের সমস্যা। ওইটা নিয়েই তো আমাদের দিনরাত কত ছোটাছুটি। ও, তা তোমার মেয়ের রক্তের গ্রুপ কি? বি নেগেটিভ। আচ্ছা আচ্ছা। অন্ধকারের মধ্যেই যেন বৃদ্ধা একটা বাঁকা হাসি হাসল। বাইরের সবুজ ঝোপঝাড়গুলো এখন সবটাই কালচে। বৃদ্ধার সঙ্গে কথা বলবার পর হঠাৎই কেমন জানি ঘুম নেমে আসে অর্পিতার চোখে। অলোক আর অর্পিতা প্রায় গভীর ঘুমে আচ্ছন্ন। মাম্পিও জানলার দিকে মাথা রেখে শুয়ে রয়েছে। হঠাৎ অর্পিতার কানের কাছে কোনো পুরুষ কণ্ঠস্বর বারবার জোরে জোরে বলছে, আপনারা এই কামরা থেকে নেমে যান,
সামনেই স্টেশন আসছে, ট্রেনটা দাঁড়াবে, আপনারা নেমে গিয়ে পরের কামরাগুলোতে উঠবেন। তাড়াতাড়ি করুন, এই 6 নম্বর কামরায় বেশিক্ষণ থাকবেন না যদি প্রাণে বাঁচতে চান। প্রায় ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে পড়ে অর্পিতা। অলোক অন্ধকারের মধ্যে আগেই বসেছিল। ও অর্পিতাকে বলল, এই অর্পিতা, আমাদের আর বেশি দেরি করা যাবে না, পরের স্টেশন আসলেই আমরা নেমে পড়ব। অলোক, তার মানে তুমিও শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। চলো চলো, আমরা আর দেরি করব না, দরজার সামনে গিয়ে দাঁড়াই, চলো। অর্পিতা তোতলাতে তোতলাতে বলল, কিন্তু কিন্তু কেনই বা এমনটা বলবে? আহা, ওসব নিয়ে পরে ভেবো, নিশ্চয়ই কোনো বিপদ আছে এখানে, চলো। অর্পিতা আশেপাশের সেই বৃদ্ধাকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না কোথাও। একবার অলোকের দিকে তাকিয়েও বলল, অলোক, এখানে একজন বৃদ্ধা বসেছিলেন, উনি। আরও একজন কেউ ছিল, বলেছিল ওনার নাতি, কিন্তু কোথায় গেল ওরা? না, আমার মনে হয় এই কামরায় কোনো একটা গন্ডগোল আছে। চলো না, আমরা নেমে পড়ি অলোক, তাড়াতাড়ি চলো। এখানে কই? আমি তো কাউকে দেখিনি অর্পিতা। মাম্পি বোধহয় ঘুমিয়েছে, ওকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি দরজার সামনে দাঁড়াই, চলো। অলোকের কথা শেষ হতেই তড়ি ঘড়ি মাম্পিকে ওখান থেকে ওঠানোর জন্য হাতটা জানলার দিকের পাশের সিটের দিকে রাখতেই অর্পিতা চমকে উঠে অলোককে বলল, অলোক, মাম্পি তো এখানে নেই। মাম্পি কোথায় গেল? মাম্পি কোথায় গেলি? মাম্পির প্রচণ্ড জোরে একটা চিৎকার ভেসে আসলো কামরার সামনের দিকটা থেকে। অন্ধকারের মধ্যে দুটো কালচে অবয়ব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে। একটা অবয়ব ঐশাচিক হাসির সঙ্গে বলল, ঠাকুমা, আমি রক্ত খাই, আমার খুব খিদে লেগেছে। আরেকটা অবয়ব পাশ থেকে বলল, বম্বল আরো আছে। অর্পিতা এক প্রকার চিৎকার করে উঠল। মাম্পি প্রচণ্ড জোরে ডাকছে ওর মা বাবাকে। অলোক চেঁচিয়ে বলল, তোমরা কারা? আর রক্ত খাবে মানে? কার রক্ত? আমার মেয়ের শরীরে তো রক্তই থাকে না। অর্পিতা মাম্পির কাছে ছুটে যেতে চায়, কিন্তু পারে না। সেই কালচে দুটো অবয়ব বারবার ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। অলোকও এগিয়ে আসতে চায়, কিন্তু পারে না। সেই দুটো কালচে অবয়ব পৈশাচিক হাসি হাসতে থাকে। অর্পিতা বলল, তোমরা কারা? আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমাদের কি ক্ষতি করেছে আমি? আমার ওইটুকু মেয়ে, ও আমায় ছাড়া, ও আমাদেরকে ছাড়া ওর আর কেউ নেই। আমরা আর কখনোই কামরায় উঠবো না। তুমি ওকে ছেড়ে দাও, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। আবার সেই অবয়ব দুটো হেসে ওঠে। সেই প্রকাণ্ড অবয়বটা বলে, ছেড়ে দেব? এই কামরায় যে আসে সে আর কখনো ফিরে যায় না। আমরাও ফিরে যেতে পারিনি, তোরাও পারবি না। তোরাও আমাদের মতনই মরবি। অর্পিতা আর অলোক প্রায় যেন মুষড়ে পড়ে। হঠাৎ ওদের পেছন থেকে আরেকটা গলার শব্দ শুনতে পায় ওরা। এই গলার শব্দ ওরা আগেও শুনেছে। একটা ছেলে যে ওদেরকে এই কামরা ছেড়ে দিতে বলেছিল একটু আগেই, সেই কণ্ঠস্বর দুটি অবয়বের দিকে তাকিয়ে বলল, এদের ছেড়ে দাও, এদের ছেড়ে দাও। কেন কেন বলো তো? তুমি আর তোমার নাতি মিলিয়ে এই নিরীহ মানুষগুলোর প্রাণ নাও কেন এই রোজ রাতে? ছেড়ে দাও, ছেড়ে দাও এদের। একটা ফ্যাঁসে গলায় সামনে থেকে জল জলে চোখে একটা অবয়ব বলল, না ঠাকুমা, ওর জন্য কালকে আমি রক্ত খেতে পারিনি। আমি আজ এদের ছাড়বো না, আমি রক্ত খাবো। খা বম্বল, যত খুশি খা। মাম্পি প্রচণ্ড জোরে আবারও চিৎকার করে উঠল। অর্পিতা আবারও মাম্পির কাছে ছুটে যেতেই সামনে থেকে একটা প্রচণ্ড জোরে চড় এসে পড়ে অর্পিতার গালে। ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ও কি দোষ করেছে? ওকে ছেড়ে দাও। মাম্পি, মা আমার, তুই একদম ভয় পাস না, কিচ্ছু হবে না মা, ভয় পাস না মা, আমরা আছি তো, কিচ্ছু হবে না। তোর মেয়ের রক্তের গ্রুপ বি নেগেটিভ, আমার নাতিরও তাই।
আমার নাতির খুব প্রিয় এই রক্ত। বেঁচে থাকতে কত খুঁজেছি কিন্তু পাইনি। আজ আমার নাতি মন ভরে রক্ত খাবে, বি নেগেটিভ গ্রুপের রক্ত। গতিশীল চলন্ত ট্রেনটার মধ্যে অর্পিতা চিৎকার করে কেঁদে ওঠে, আবারও বলে, আমার মেয়েটাকে ছেড়ে দাও, তোমরা আমার মেয়েটাকে ছেড়ে দাও। ও কি দোষ করেছে? তোরা তো নিজেরাই এসেছিস, এখন মরবি মরবি মরবি। খা ভম্বল খা, চেটে পুটে রক্ত খা, তেষ্টা মেটা তোর। তোর অনেক খিদে, খা বাবা খা। একটা অবয়ব আস্তে আস্তে মাম্পির হাতটায় কামড়াতেই যাচ্ছিল। হঠাৎ পেছনের সেই পুরুষ অবয়বটা মাম্পিকে ওই দুটো অবয়বের থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। দরজাটা খোলাই ছিল। সেই পৈশাচিক অবয়ব ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে ওঠে, ছাড় আমাদের, তোর জন্য কালকে শিকারটাও ফসকে গেছে। না, আমি তোমাদের নিরীহ মানুষদের প্রাণ নিতে দেব না। আমার প্রাণও তো তোমরা নিয়েছো। আমি কাউকে আর এই 6 নম্বর কামরায় মরতে দেব না। মাম্পি দৌড়ে ছুটে আসে অর্পিতার কাছে। ট্রেনটা থেমেছে এতক্ষণে। ওরাও সঙ্গে সঙ্গে ব্যাগপত্র নামিয়ে নেমে এসেছে। ট্রেন থেকে সামনের একটা বসার জায়গায় ওরা বসেছে। সেই পুরুষ কণ্ঠের অবয়বটার সঙ্গে এখনও বাচ্চাটা আর বৃদ্ধার অবয়বটার আওয়াজ শোনা যাচ্ছে কামরাটার ভেতর থেকে। হঠাৎ ওরা দেখল মাম্পি কেমন আবার ট্রেনটার দিকে ছুটে যাচ্ছে। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সেই বাচ্চার অবয়বটা মাম্পিকে যেন ডাকছে, মাম্পি আয়, ট্রেনের ভেতর আয়। মাম্পি যেন কেমন আপনা আপনি ট্রেনের 6 নম্বর কামরাটার দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ ওকে সম্মোহিত করে ডাকছে। অর্পিতা মাম্পির হাতটা ধরতে যায়, কিন্তু মাম্পি ওর হাত ছেড়ে আবার কামরাটায় উঠতে যায়। হঠাৎ অলোক এক প্রকার দৌড়ে গিয়ে মাম্পির চোখ দুটো ওর হাত দিয়ে ঢেকে দিয়ে ওখান থেকে মাম্পিকে সরিয়ে আনে। সঙ্গে সঙ্গে ট্রেনটা হুইসেল দিয়ে ছেড়ে দেয়। আস্তে আস্তে ট্রেনটা চলতে চলতে ওরা দেখল কামরাটার দরজার একপাশে দুটো লাল টকটকে হিংস্র চোখ ওদের দিকে চেয়ে এখনো বলে যাচ্ছে, তোমরা তো রায়হাটি যাবে তাই না? তাহলে উঠে এসো। আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকটা কালচে অবয়ব। সে শুধু ওদেরকে বলল, আর কখনো এই ট্রেনে উঠলেও 6 নম্বর কামরায় উঠো না। ট্রেনটা ঝড়ের গতিতে প্ল্যাটফর্ম পেরিয়ে চলে গেল রায়হাটির দিকে। ভোর হতে এখনো অনেক বাকি। ওদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখে স্টেশনের স্টেশন মাস্টার এগিয়ে এসে বললেন, এই আপনারা বুঝি রায়হাটি যাচ্ছিলেন? হ্যাঁ, ঠিক আছে, বাকি কথা আগামীকাল হবে। আপনারা আমার সঙ্গে আজকের বাকি রাতটুকু না হয় আমার ঘরই কাটান। ওরাও রাজি হয়ে যায় স্টেশন মাস্টারের সঙ্গে বাকি রাতটা ওখানে থাকার জন্য। অলোক মেঝের কার্পেটে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। তবে মাম্পিকে বুকের কাছে জড়িয়েও স্টেশনের আবছা আলোর মধ্যে ওই 6 নম্বর কামরার আতঙ্কের ছাপটা যেন কিছুতেই সরল না অর্পিতার। ভোর হয়েছে, বেশ সকাল সকাল ওরা উঠে পড়েছে। অলোক স্টেশনের পাশের একটা দোকান থেকে চা নিয়ে এসেছে। স্টেশন মাস্টারও বসে রয়েছে সামনে। অলোকের দিকে একবার তাকিয়ে উনি বললেন, মহাবাচান বেঁচেছেন মশাই। ও যা মারাত্মক জিনিস, ওই 6 নম্বর কামরা থেকে বেঁচে ফিরে আসা। অর্পিতা বলল, আচ্ছা, আপনি কি কিছু জানেন? ওই বৃদ্ধা বা ওর নাতি কিংবা ওই আরেকটা লোকও ছিল, ওরা কারা? জানি বই কি, খুব ভালো জানি। অলোক বলল, তাহলে বলুন না। বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন এই মানিকপুর থেকে রায়হাটি যাওয়ার জন্য স্টেশন তখন আরো বেশি ছিল। এই রায়হাটি যাওয়ার পথে ট্রেন থামতো অনেকবার। একজন বুড়ি প্রায় রাতে ট্রেনটায় যাতায়াত করত, আর দিনে শহরে থাকতো আর রাতে ফিরে আসতো। এই ট্রেনে করে রায়হাটির আগের দুটো স্টেশন মানে
বিলপুরে সে নেমে পড়তো। সঙ্গে অবশ্য তার এক নাতিও ছিল, নামটা ছিল হ্যাঁ মনে পড়েছে, ভম্বল। প্রায় দিন যাত্রী বোঝাই এই ট্রেনে বুড়ি নাকি সবাইকে একটা কাগজ দেখিয়ে বলতো তার নাতির জন্য রক্তের দরকার। রক্তাল্পতা রোগ ছিল নাতির, প্রত্যেক মাসে তাই রক্ত দিতে হতো। যদি কেউ একটু সাহায্য করে এই আশায় বুড়ি প্রায় ট্রেনের সকল যাত্রীদের কাছে গিয়ে একে একে জিজ্ঞেস করত, আপনার রক্তের গ্রুপ কি বি নেগেটিভ? এই রক্তের গ্রুপ যে বিরল তা যাত্রীদের মধ্যে সবাই বুঝতো, কেউ কোনো উত্তর দিত না। বুড়িকে রোজ কেউ না কেউ কোনো টাকা কিংবা খুচরো পয়সা বুড়ির হাতে ধরিয়ে দিত। প্রত্যেক মাসে ভম্বলের শরীরে রক্ত দিতে হতো, আর বি নেগেটিভ রক্তটা তো বিরল, এই গ্রুপ থেকে রক্ত নেবার সুযোগ বেশি। প্রায় এই রক্তের জন্য কখনো কখনো মানিকপুর স্টেশনে বসে থাকতো বুড়ি। কয়েকবার রক্তের ব্যবস্থা করা গেলেও একবার কিছুতেই রক্তের ব্যবস্থা হচ্ছিল না। যিনি রক্ত দিতেন সে টাকা নিয়ে রক্ত দিত। বুড়ি সেবার বড্ড অসহায় হয়ে পড়ল, যেন কিছুতেই রক্তের ব্যবস্থা হচ্ছিল না। হাসপাতাল কিংবা ব্লাড ব্যাংক কোথাও এই বি নেগেটিভের রক্ত ছিল না। সেই বুড়ো বয়সেও বুড়ি তার নাতিকে নিয়ে কতবার বড় বড় হাসপাতালে সিঁড়ি ভেঙে ছোটাছুটিও করেছিল, তাতেও কোনো লাভ হয়নি। যে এতদিন ভম্বলকে রক্ত দিত সে বলেছিল 700 টাকা না দিলে রক্ত দেবে না। কিন্তু 700 টাকা সে সময় বুড়ির কাছে ছিল না, ছিল 200 টাকা। ওই টাকা দিয়ে কোনো রকমে বুড়ি তার নাতিকে কিছু খাবার কিনে দেবে বলেই রেখেছিল। ছোটবেলাতেই ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মরা ওই নাতির একমাত্র আপনজন বলতে ছিল এই বৃদ্ধা ঠাকুমাই, আর পাশে কেউই ছিল না। ভম্বলের জন্মের পর থেকে এই রক্ত শূন্যতার রোগ ছিল, কিন্তু নাতির শরীরে রক্তের জোগাড়ের জন্য বুড়ি সেই সময় যে কোথায় কোথায় ছুটেছিল, দিন রাত রোজ জল গায়ে মেখে এই বুড়ি নাতির জন্য রক্ত খুঁজত। কিন্তু একদিন রাতে বুড়ি 6 নম্বর কামরা দিয়ে যখন রায়হাটি ফিরছিল, তখন ওর নাতি বুড়িকে বলল, ঠাকুমা, আমি আর বাঁচবো না। ডাক্তারবাবু যে বলল যে এই মাসে রক্ত ঠিক সময় না আনলে। বুড়ি ওকে বলল, না রে ভম্বল, কোনো চিন্তা করিস না বাবা। বুড়ি আবার কাগজ দেখিয়ে রক্তের ব্যবস্থার জন্য 6 নম্বর কামরা দিয়ে একে ওকে জিজ্ঞেস করে বলছিল, আমার নাতির রক্ত বি নেগেটিভ। যদি কেউ একটু সাহায্য করেন আপনারা, সাহায্য না করলে আমার নাতিটা বাঁচবে না। ও দিদি, ও দাদা। কয়েকবার কিছু টাকা জোগাড় করে নাকি পেপারে বিজ্ঞাপনও দিয়েছে বুড়ি, তবে লাভ হয়নি। শেষমেশ সেদিন রাতে সেই বুড়ি ব্যাগ থেকে একটা ব্লেড হাতে নিয়ে রক্তের জন্য প্রত্যেক যাত্রীর কাছে যেতে থাকে আর চিৎকার করে বলে, আপনার রক্ত বি নেগেটিভ, হাত হাত কেটে দেখবো। বুড়ির এমন পাগলাটে ব্যবহারে বেশ কামরায় হট্টগোল বাঁধে। সেই কামরার প্রায় সব লোকজন মিলে বুড়িকে খুব মারধর করে। বুড়ি নাকি পাগল হয়ে গেছে। সেদিন রাতে বুড়ির সেই বুড়ো হাড়ে গণপিটুনির আঘাতে বুড়ি মাটিতে শুয়ে বারবার বলছিল, ভম্বল, আমি তোকে বাঁচাতে পারলাম না রে বাবা। তোর ঠাকুমা তোর রক্তের ব্যবস্থা করতে পারলো না। ভম্বল ছুটে আসে, কিন্তু তার ঠাকুমার কাছে পৌঁছানোর আগেই ওর ঠাকুমা মারা যায় ওখানে। ভম্বলও পরে আর বেশি দিন বাঁচেনি। তারপর থেকেই এসবে শুরু। বছর মাস তারিখ গড়ালেও ওই বুড়ি আর তার নাতি আজও ফিরে আসে ওদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। যেই ওই 6 নম্বর কামরায় ওঠে তাকে সেই বুড়ি জিজ্ঞেস করে রক্তের গ্রুপ বি নেগেটিভ কিনা। ওর উত্তরে সাড়া দিলে বেঁচে ফেরা আরো মুশকিল হয়। রোজ বিকেল অবধি ওই কামরায় আলো পাকা সব চলে, কিন্তু রাত হলেই কেমন সব আপনা আপনি নিভে যায়। বহু বাটিলের তরফ থেকে এই কামরাটায় কেন রাতে আলো কিংবা পাখা চলে না
তার কেউ কোনো কিনারা করতে পারে না। অনেক যাত্রী মনে করেন যে 6 নম্বর কামরায় ওঠাটা একটা মৃত্যু ফাঁদ। যারা জানে তারা সবাইকে সাবধান করে, আর যারা জানে না তাদের অনেক সময় বেঘরে প্রাণটা দিতে হয়। যেই ছেলেটার কথা বললেন সেও বোধ হয় ওভাবেই ওই 6 নম্বর কামরাতেই হারিয়ে গেছে। কয়েকদিন আগে অবশ্যই কামরা থেকে একটা ছেলের রক্ত শূন্য লাশও পাওয়া গেছে, কিন্তু হয়তো কারোর ক্ষতিই চায় না, কিংবা ওই বুড়ি আর ওর নাতি কারোর ক্ষতি করুক তাও চায় না। তাই ভগবানের অশেষ দয়ায় বেঁচেছেন আপনারা। ভুলেও আর কখনো এই ট্রেনে উঠলেও ওই 6 নম্বর কামরায় আর উঠবেন না কিন্তু। বি নেগেটিভ রক্তের গ্রুপ তো মাম্পিরও। রক্ত নিয়ে তো কম ছোটাছুটি করতে হয় না ওকে কিংবা অলোককে। এসব ভাবতে ভাবতে আর সেই বৃদ্ধা কিংবা ওর নাতির কথা ভেবে মাম্পির মাথায় হাত বোলাতে বোলাতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল অর্পিতার। অলোক বলল, বড্ড খারাপ হয়েছিল ওদের সঙ্গে। এমনটা হওয়া হয়তো উচিত ছিল না। একটু রক্তের জন্য। স্টেশন মাস্টার হেসে বললেন, তাই তো আজ ওই 6 নম্বর কামরায় যে ওঠে সে আর ফিরে আসে না। সে বৃদ্ধা তার নাতি তাদের ওপর হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিতে নিরীহ সব মানুষদের আজও মেরে ফেলে। আপনারা স্টেশনের পাশের বড় রাস্তার পাশে আশা করি বাস পেয়ে যাবেন। সাবধানে যাবেন, আর কখনো ইলোরাই এক্সপ্রেসে উঠলেও 6 নম্বর কামরায় কিন্তু উঠবেন না, ভুল করেও না। বেলা বাড়তেই ওরা ওই স্টেশন থেকে বড় রাস্তায় উঠে রায়হাটির বাস ধরে রায়হাটির দিকে চলে যায়। রাত হতেই ট্রেনটা হুইসেল দিয়ে ধীরে ধীরে ছেড়েই দিল রায়হাটি যাবার উদ্দেশ্যে। টিকিট কাউন্টার থেকে একটা ছেলে দৌড়তে দৌড়তে ছুটে আসলো ট্রেনটা ধরবার জন্য। বাকি কামরাগুলোয় বিভৎস ভিড়। একমাত্র মাঝখানের একটা অন্ধকার কামরা থেকে কে জানি বাইরের দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটাকে ট্রেনে উঠাবার জন্য। ছেলেটা সেই হাতটা ধরে ট্রেনে উঠে পড়তেই ওই কামরার দরজাটা বন্ধ হয়ে গেল। কামরাটার বাইরে সংখ্যায় আর ইংরেজিতে লেখা 6 নম্বর কামরা। ট্রেনের ভেতরে ওঠা ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, ওহ, বাঁচালেন আপনি, নইলে ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল। হঠাৎ এক বয়স্ক বৃদ্ধা অন্ধকারের মধ্য থেকে ছেলেটিকে প্রশ্ন করল, বাবা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ দিদা, বলুন। তোমার রক্তের গ্রুপ কি বি নেগেটিভ? ছেলেটা বলল, না, কেন বলুন তো দিদা, কাউকে রক্ত দিতে হবে কি? বৃদ্ধা একটা বাঁকা হাসি হেসে ছেলেটাকে বলল, হ্যাঁ বাবা, আমার নাতিকে রক্ত দিতে হবে, রক্ত। তবে এখন অবশ্য যে কোনো রূপের রক্ত হলেই হয়। এখন তো রক্ত আর ওর শরীরে লাগেও না, খিদে মেটাতে লাগে। ও সেই রক্ত এখন খায়। শুনছিলেন দেবোত্তম দের গল্প 6 নম্বর কামরা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আবার আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।